এই প্রতিষ্ঠানটি জাতীয় সরকারের একজন মন্ত্রীর তত্ত্বাবধানে চালিত হবে। বর্তমানে 53 বছর করে আমাদের চিন্তা একটু নেমেছে, সচিব পর্যন্ত। এই চলচ্চিত্র কমিশনের যিনি প্রধান হবেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। আমি নিজেও ঘুমিয়ে পড়ছি, কারণ আলোচনা যখন শ্রুতি মধুর হয় তখন ঘুম আসে। আচ্ছা, আমি পুরনো কথাই বলি। কয়েকদিন আগে জাতীয় চলচ্চিত্র কমিশন গঠনের প্রস্তাব নিয়ে কয়েকজন চলচ্চিত্রকার তরুণ, ওরা কি ভেবে জানি না, আমাকেও বলেন আসেন। এই জিনিস আমি কোনোদিন যাই নাই। চলচ্চিত্র প্রকাশনা বিভাগ, ডিএফপি বলে, তারই একটা ভবন, এই কোথায় যেন এটা, তথ্য ভবন, বেইলি রোডে। হ্যাঁ হ্যাঁ, তো সার্কিট হাউস রোডে গেলাম, মানে জায়গা, সেখানে একটা পুকুরও আছে, পুকুরের মাছও দেখা যাচ্ছে। ঢাকা শহরে এত বড় দালানের ভিতর পুকুর। তো একজন প্রাক্তন মন্ত্রীর নাম করলেন, আমি সেই নামটা আর করছি না, যেহেতু তিনি দেশে নাই, বেলজিয়াম চলে গেছেন। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থার একটা দিক। জাতীয় চলচ্চিত্র নীতিমালায় কিছু সংশোধনী প্রস্তাব তারা এনেছেন, এবং তারা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে একটা জাতীয় চলচ্চিত্র কমিশন করতে হবে। আমি যেটুকু বুঝেছি, তারা 10টা জিনিসের প্রস্তাব দিয়েছেন, 10 ভাগে বিভক্ত করে। আর একটা চলচ্চিত্র কেন্দ্র তৈরি করতে হবে, আমি যা বুঝলাম। আমার মনে কয়েকটা প্রশ্ন আসলো। আমাদের এখানে যখন পাকিস্তান আমলের মাঝে মাঝে 1958 সনের দিকে গুলশান এলাকা গঠন করা শুরু হলো, এই জায়গার নাম ছিল আগে ভোলা, আপনারা এখনো ভোলা মসজিদ বলে। সেই যে পরিকল্পনা তারা কোনো, সেখানে তারা একটা হ্রদ করলেন। আপনাদের হ্রদ বললে বলে বুঝবেন না, লেক বলে ইংরেজিতে। এই হচ্ছে বনানী হলো। শুনেছি বনানী নামটা দিয়ে পুরস্কার জিতেছিলেন অধ্যাপক মুনির চৌধুরী, এবং তাকে একটা প্লটও দেওয়া হয়েছিল 7 নম্বর রোডে, বৈশাখী পার্কের সামনে। আর ধানমন্ডি, এগুলো আপনারা জানেন কিভাবে হয়েছে। এখানে কোথাও একটা পাবলিক লাইব্রেরির জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি, একটা প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোনো স্থান বরাদ্দ করা হয়নি। এখন সেখানে সিদ্দিকিস দেখবেন, সেখানে নানা রকমের জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল দেখবেন, সবগুলোতে লোকের বসত বাটিতে, তাদের বরাদ্দ করা বসত বাটিতে স্কুল হচ্ছে। তো সিনেমা হলের প্রশ্নে ওঠে না। আমি ধর্মীয় উপাসনালয়ের কথা তুলছি না, সেটা ভুল ব্যাখ্যা করতে পারে লোকে, কিন্তু মানুষ সমাজ যেটা প্রয়োজন বোধ করে, মানে সমাজের পরিকল্পনাকারীরা যে প্রয়োজন বোধ করে, সেটার জন্য জায়গা বরাদ্দ করে। কিন্তু পাবলিক লাইব্রেরি জায়গা বরাদ্দ করে ঢাকা শহরে কেউ বোঝেনি। ঢাকায় একটা পাবলিক লাইব্রেরি আছে বটে শাহবাগে, এবং অন্য জায়গাও থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত জানি না কোন কোন পাড়ায় কে কে আছে, এটা আমার অজ্ঞতা। সিনেমা যেমন দেখি না, পাবলিক লাইব্রেরি তো যাই না। লাইব্রেরি বলতে আমরা মনে করি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, বাংলাদেশের পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, আর দু একটা ছোট ছোট লাইব্রেরি আছে। বাংলাদেশ ব্যাংক একটা ভালো লাইব্রেরি আছে, বিএডিএস একটা লাইব্রেরি আছে। এই তাহলে সিনেমা দেখানোর ব্যাপারে আর কি বলবো। এখন হচ্ছে এটা একটা দশা। সিনেমা হল আছে আমাদের, কতটা আছে আমি একটা আপনাদের সাথে বক্তৃতা ছোট করার জন্য একটা বই আমি পেয়েছি। এটা ওই যে কোচিং শুরুতে বলেছে, মধুপুক প্রকাশ করেছে। যেহেতু মধুপুক একটা ক্ষুদ্র প্রকাশনা সংস্থা, ওই যে আপনার মোবাইল ফোনে বানানো সিনেমার মতো, মোবাইল ফোনে প্রকাশিত বই, এটা আপনারা পড়বেন। আমি বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি, এখন বিজ্ঞাপন সংস্থায় চাকরি করতে হবে, বুঝতে পারছি। এই বইতে একটা ছোট দলিল আছে। দলিলটা হচ্ছে 1971 সনে অক্টোবর মাসে জহির রায়হান এবং আলমগীর কবির মূলত তারা একটা সমিতি গঠন করেছেন। অন্যদেরকে ছোট করছি না, নাম করছি। নাম ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি। বাংলাটা বানান লিখতো উঁ দিয়ে, ব আকার উঁ। এটা একটা রোগ ছিল বুদ্ধিজীবীদের, তারা বাংলা এভাবে লিখতেন। আর দেশ কথাটা আলাদা ছিল, বাংলা ব আকার উঁ, ল আকার গ্যাপ, আবার দেশ। চলচ্চিত্র শিল্পী আলাদা শব্দ, ও কুশলী সমিতি। তারা যে দলিল পেশ করেছিলেন সেটা একটু মাজা ঘষা করে 1972 সনের 1 জানুয়ারি। আপনার এখানে যারা জন্মেছেন অনেকের জন্ম কিন্তু 1 জানুয়ারি। কিভাবে? আমরা সকলে 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করি। এই দলিল 1 জানুয়ারি 1972 সৈয়দ হাসান ইমামের স্বাক্ষরে একটা পাণ্ডুলিপি পাওয়া গেছে। সেই পাণ্ডুলিপিটা এখানে মুদ্রিত হয়েছে। আমি সেটার কিছু অংশ দিয়ে আলোচনা শুরু করলে বোঝা যাবে। ওনারা প্রস্তাব করেছিলেন, এই দলিলের মূল প্রণেতা হিসেবে উনি বলছেন, এটা মীর শামসুল আলম বাবুর সম্পাদনায় করেছেন। বাবুর জন্ম 1971 সনে, আর এই দলিলটা 1971 সনের, 72 সনের 1 জানুয়ারি বেরিয়েছে। তাতে কি চিন্তা প্রকাশিত হয়েছিল, এটা একটা ঐতিহাসিক তথ্য। যারা ইতিহাসের ছাত্র, আমি বোধহয় সেই অধিকারী এখানে বসেছি আপনাদের সাথে ইতিহাসের আলোচনা করা। এখানে আরেক ঐতিহাসিক বসে আছেন আমাদের সামনে, ইতিহাসবিদ বলা বোধহয় ভালো। হ্যাঁ ঠিক আছে, খান মাহবুব। খান হলো আমার ভাই নয়, কিন্তু বন্ধু মাত্র। তো সেই ভদ্রলোকের ইতিহাস বোধ থেকে আমি একটু বলি। হাসান ইমাম এটা লিখেছেন
মানে নোট লিখেছেন আমাদের প্রতি, সম্ভবত এটা আমাদের আতিকুজ্জামান রাসেলের লেখা নোট হইতে পারে, ইয়ারও হইতে পারে, বাবুরও হইতে পারে না। এই নীতিমালার আদি সংস্করণ 1971 সালের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। হাসান তৌফিক ইমাম সাহেব মারা গেছেন। এইচটি ইমাম বলতে যাকে গত বিভিন্ন নির্বাচনে যিনি প্রধান কারিগর, তিনি বলতেন প্রবাসী বাংলাদেশ সরকার বলে কোনো সরকার ছিল না, অস্থায়ী বাংলাদেশ সরকার যেটা বলতেন উনি। পরে স্বাধীন দেশের জন্য সরকারের নিকট নীতিমালাটি পুনরায় জমা দেওয়ার জন্য সামান্য পরিমার্জনা করে নতুন খসড়া তৈরি করা হয়। এতে সৈয়দ হাসান ইমামের হাতের লেখায় 1 জানুয়ারি 1972 তারিখটি পাওয়া যায়। আমি তার কয়েকটা হাইলাইট করি। এখন আমাদের তরুণেরা বলছেন জাতীয় চলচ্চিত্র কমিশন, এনারা কি প্রস্তাব করেছিলেন? এটার মূল কারিগরদের মধ্যে একজন হচ্ছেন আলমগীর কবির, আর যত জহির রায়হান, তাদের প্রস্তাব ছিল, আমি মাঝখান থেকে পড়ছি, সমগ্র চলচ্চিত্র শিল্পকে জাতীয়করণ ও তার ভবিষ্যৎ পরিচালনার জন্য অবিলম্বে ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি নামে একটা সংস্থা সরকারকে গঠন করতে হবে। চলচ্চিত্র শিল্পের সবকিছু নিয়ন্ত্রণ করবে এই সংস্থা। এই সংস্থার 7টি বিভাগ থাকবে। আমি দ্রুত পড়ছি। ছবি নির্মাণ বিভাগ, পরিবেশনা বিভাগ, প্রদর্শন বিভাগ, তারা এই রিপিটিশন গুলো করেছেন দুর্ভাগ্যবশত। প্রশিক্ষণ, পাশে আপনি না বোঝেন ব্র্যাকেটে লিখেছেন ইংরেজি হরফে, ইনস্টিটিউট বিভাগ, উন্নয়ন বিভাগ, আমদানি ও রপ্তানি বিভাগ, সব শেষে সেন্সর বিভাগ। আর আমাদের বন্ধুরা এখন প্রস্তাব করেছেন কমিশনের অধীনে তারা আবার চলচ্চিত্রের ইয়েকে নিয়ে আসছেন, এই সমস্ত 10টা বিভাগকে নিয়ে আসছেন। তো সেখানে আমি একটু করে বলতে চেয়েছিলাম কার অধীনে কে, এটা তো বোঝা যাচ্ছে না। তারা কমিশনের অধীনে কাউন্সিল নিয়ে গেছেন। আমার মনে হলো কমিশন জিনিসটা কি তারা ঠিক বুঝতে পারেননি। তো যা হোক, এই আর তাদের দ্বিতীয় পার্থক্য, আমি পার্থক্য দিয়ে আলোচনা করলে আপনার বুঝতে সুবিধা হবে। তো তারা বলছেন কি, এই চলচ্চিত্র কমিশনের যিনি প্রধান হবেন, ম্যানেজিং ডিরেক্টর, তিনি হবেন সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। তখন তর্ক হলো সচিবের এখন এটা নিয়ন্ত্রণ করবে। তখন আমি একটু তাদের পক্ষ নিয়ে বলার চেষ্টা করলাম, এটা হলো আমার ফখর দালালি বলে। আমি বললাম না না, যিনি হবেন তার মর্যাদা সচিবের সমান হবে। যেমন প্রধান উপদেষ্টা যিনি সহকারী হয়েছেন এখন, কোচি যাকে পছন্দ করা শুরু, তার দ্বিতীয় প্রিয় দার্শনিক হচ্ছে মাহফুজ আলম। আলাবাদীর পরে সিভিলাইজেশনাল স্টেট যে করবে তার মর্যাদাও কিন্তু সচিবের সমান। তো এই আমি এইভাবে ওদের রক্ষা করার চেষ্টা করলাম, কিন্তু কাঙ্গালের কথা বাসি হলেও বলে না, দেখতে পাবেন। এখানে সরকার বাসি কি বলেছিলেন, এই প্রতিষ্ঠানটি মানে যেটা ন্যাশনাল কাউন্সিল ফর সিনেমাটোগ্রাফি, পাশে আমরা না বুঝি এই জন্য লিখছে এনসিসি। ইংরেজিতে বললেই বুঝি। আমাদের একটা বড় সমস্যা আপনারা আলোচনা করছেন না, আমাদের এই ভাষা সমস্যা। আমি ইতিহাসের পরে দ্বিতীয় হচ্ছে ভাষার ছাত্র বলে দাবি করি। এনসিসি কি? এই প্রতিষ্ঠানটি জাতীয় সরকারের একজন মন্ত্রীর তত্ত্বাবধানে চালিত হবে। আমাদের সিনেমাটোগ্রাফারদের তৎকালীন স্বপ্ন ছিল অন্তত মন্ত্রীর পদমর্যাদারই একজন কেউ এটার প্রধান থাকবেন। বর্তমানে 53 বছর পরে আমাদের চিন্তা একটু নেমেছে, সচিব পর্যন্ত।